আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, মমতার আপত্তিকর মন্তব্য, বিদেশি কূটনীতিকদের ডেকে প্রকৃত চিত্র তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না। সরকারি বিভিন্ন দফতর সংস্থায় ৫.৫ লাখ শূন্য পদে নিয়োগের উদ্যোগ, বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর ১০০ কমল। আগামী নির্বাচন সহজ হবে না, ২ জেলার কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। সব দলের চিন্তার প্রতিফলন আছে ৩১ দফা প্রস্তাবে। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। ১৭ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে ভোটার তালিকায়। মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ, জানালো ইসি। আওয়ামী লীগের উন্নয়নের তথ্য আর বাস্তবতায় অনেক ফারাক পেয়েছে শ্বেতপত্র কমিটি। বাজেটের আগে সরকারকে কৌশল স্পষ্ট করার পরামর্শ ডক্টর দেবপ্রিয়র। ১৫ই আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণা করে ২০০৮ সালে দেয়া হাইকোর্টের রায় স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের আদেশ বাতিল চায় রাষ্ট্রপক্ষ। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ব্যাপক হামলা হয়েছে। সোমবার এই হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় হামলাকারীরা। ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। এ সময় উগ্রপন্থীদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় সিপিআরএফ সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাই কমিশন কার্যালয় জুড়ে। এর আগেও কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয়। এদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্তে চলছে বিজেপির ঘেরাও কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সেখানকার অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সুকান্ত, কর্মসূচি কি এখনো চলমান কিনা? একই সঙ্গে আগরতলায় যে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে সেটা নিয়ে এরই মধ্যে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। সব মিলে কি আপডেট আছে আপনার কাছে, একটু জানাবেন। এখন আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের কলকাতার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেখান থেকে তিনি বিস্তারিত আপডেট আমাদের জানানোর চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট সংযোগের কারণে সেটি আসলে খানিকটা বিঘ্নিত হচ্ছে বলে মনে হচ্ছে। তাকে আমরা আসলে শোনা বা দেখা যাচ্ছে না। আমরা পরের খবরে যাচ্ছি, সেটা হচ্ছে বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বিধানসভায় দেয়া ভাষণে মমতা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন। বলেন, এই ইস্যুতে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মোদি প্রশাসন। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে বিধানসভার সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অধিবেশনের শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে তৃণমূল প্রধানের অবস্থান তুলে ধরার দাবি ওঠে বিরোধী দল বিজেপির তরফ থেকে। তারই প্রেক্ষিতে মমতা অভিযোগ করেন, বাংলাদেশে চলছে ধর্মের ভিত্তিতে সহিংসতা। এই ইস্যুতে বিজেপি সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও কেন্দ্রের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম চুপ করে আছে। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ ইসকন প্রধানের সাথে আলোচনা করেছেন বলে জানান মমতা। এই ইস্যুতে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপও কামনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো।
বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিবাদ অবশ্য পুরনো। এর আগে তিস্তা চুক্তি নিয়ে একাধিকবার ঢাকার সাথে দিল্লির সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায় মমতা সরকারের আপত্তির কারণে। এমনকি চলতি বছরের জুলাইও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানান তিনি। সে সময় বাংলাদেশের সাথে পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে মোদী সরকারের সমালোচনাও করেন মমতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপপ্রচার চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ এদেশে চলবে না উল্লেখ করে কেউ তা চেষ্টা করলে সরকার সেটি বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের রিপোর্টও এক পেশে। জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। দু একটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেশ কিছুদিন পর ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিং। ৬২ দেশের অধিকাংশেরই মিশন প্রধান ছিলেন স্বল্প সময়ের নোটিসের এ আয়োজনে। মূলত বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের কিছু মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেই সোমবার বিকেলের এই ব্রিফিং। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা না আসলেও ছিলেন তার প্রতিনিধি। কাউকে দোষারোপ করার জন্য আসে, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। সেখানে ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো নাগরিক নির্যাতন নিপীড়নের শিকার হবেন না, সরকারের এই অবস্থান বিদেশিদের কাছে স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। সীমান্তে ভারতীয় কিছু নাগরিকের আচরণকে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাব নিয়েও কথা বলেন উপদেষ্টা। প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। ৫ আগস্টের আগে ও পরের সরকার ভারতের সাথে সম্পর্কে বড় ফ্যাক্টর বলে মনে করেন তৌহিদ হোসেন। দ্বিপাক্ষিক সম্পর্কে নিজ দেশের স্বার্থ রক্ষা প্রধান ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। ৫ তারিখের আগে এবং পরের সরকারের মধ্যে তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় বলেও আশঙ্কা তার। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, যেটা তো ব্রিটেনের, আমি তো অন্য দেশের সাথে বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এমন বাস্তবতায়ও ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন হবে বলে আশাবাদী উপদেষ্টা। হওয়ার কথা আমি মনে করি হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। খবরের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, বেনাপোল পেট্রাপোল সীমান্তে চলছে বিজেপির ঘেরাও কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা আরও একবার তার কাছে সরাসরি যেতে চাই। সুকান্ত, এই মুহূর্তে একটু কর্মসূচির আপডেট জানাবেন। একই সঙ্গে আগরতলায় ভারতীয় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে সেটার ব্যাপারেও প্রতিক্রিয়া কি একটু সব মিলিয়ে বিস্তারিত বলবেন? দেখুন, আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রীয় যে ইতিহাস রয়েছে তাতে কিন্তু এই প্রথম যে কোনো বিদেশি রাষ্ট্রদূত পাশে কিন্তু এইরকম হামলা, এবং সেখানে ইন্টেলিজেন্স ফেল করেছে, অর্থাৎ সরকারের যে পুলিশ এবং তাদের গোয়েন্দা দপ্তর ফেল করেছে, এটাই তার প্রমাণ। কলকাতায় যে গত সপ্তাহে একই ধরনের কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিন্তু সেখানে মমতা সরকার কিন্তু যথেষ্ট পারদর্শিতার সাথে সেই বিক্ষোভ কিন্তু রক্ষা করেছিলেন, অর্থাৎ থামিয়েছিলেন, এবং দূতাবাসের ধারে কাছে কিন্তু কাউকে ঘিসতে দেওয়া হয়নি। আজকে সকাল থেকে যেটা পেট্রাপোল সীমান্তে একইভাবে বিজেপি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
তিনি হিন্দু কয়েকটি সংগঠনের নাম করে কিন্তু একইভাবে কিন্তু প্রতিবাদ কর্মসূচি এবং আন্দোলন বিক্ষোভ শুরু করেন। কিন্তু এই আন্দোলন বিক্ষোভের জেরে কিন্তু সকাল থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যারা পর্যটক তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে। বাংলাদেশের যারা পর্যটক, যারা চিকিৎসা বা অন্য কারণে এসেছে ভ্রমণের জন্য, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে। যাদের ভিসা ছিল তারা সেই সুযোগ নিয়ে কিন্তু এসেছিলেন। কিন্তু এই যে আতঙ্কের পরিবেশ একটা সীমান্তের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সাধারণ এখানে যারা সীমান্ত ব্যবসায়ী অর্থাৎ ভারতের দিকে এবং বাংলাদেশের দিকে, তারা কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। যেমন একদিকে টাকার দাম পড়েছে, তেমন কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে যারা ডেইলি মজুর অর্থাৎ দিন মজুর করেন লোডিং আনলোডিং এ, তারাও কিন্তু কাজ হারিয়ে ফেলছেন। এই যে একটা অচলাবস্থা সীমান্তের সৃষ্টি হচ্ছে বিজেপির এই নতুন কর্মসূচিতে, সেটা কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে সীমান্ত ব্যবসায়ীদের কপালে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের জানাচ্ছিলেন ভারত থেকে সেখানকার সবশেষ খবরাখবর। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার প্রায় ৫.৫ লাখ শূন্য পদে নতুন চাকরির সুযোগ আসছে। সোমবার এসব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব জানিয়েছেন, সরকারি চাকরিতে আবেদনের ফি অর্ধেকের বেশি কমানো হচ্ছে। একই সাথে অনিয়ম ঠেকাতে বিসিএসে ভাইভার নম্বরও ২০০ থেকে কমিয়ে ১০০ করার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। চাকরি প্রত্যাশীদের প্রধান লক্ষ্য থাকে সরকারি চাকরি। তবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে ৪,৭৩,০০০ পদ শূন্য থাকলেও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। পদ পরিবর্তনের পর বেকারত্ব কমাতে শূন্য পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুরু হয়েছে নবম থেকে ২০তম গ্রেড অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া। সোমবার সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা একটা জরুরি এমফাসিস দেওয়া হয়েছে সচিব লেভেলে, ডাইরেক্টর লেভেলে, অল কনসার্ন যার যদি একটা পদও থাকে অথবা ১০০,০০০ এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে। যে রেভলিউশনের মাধ্যমে সরকার এসেছে এবং যারা এটার সাথে সরাসরি জড়িত তারাই তোর ছাত্র। শর্টেস্ট পসিবল টাইপে আপনার নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। শূন্য পদে নিয়োগের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর রিপোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে ৪৭তম বিসিএস এর জন্য ৩,৬৮৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফর্ম কেনার জন্য ৭০০ টাকার ফি কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। ৭০০ টাকা যেটা ছিল আমরা একটা অনুরোধ করেছিলাম, দেখি তার চেয়েও কমেছে, সেটা করছে ৩৫০ টাকা। আর একটা ছিল প্রতিবন্ধী যারা, তাদের ছিল ১০০ টাকা, ওইটা করছে ৫০ টাকা। পিএসসি ইজ দ্য হাইয়েস্ট। বাইরের সরকারি এর চেয়ে কম হবে। ৪ তারিখে এটা মিটিং দিয়েছি, এটা সচিব কমিটির মিটিং বলে, সেখানে এটা প্লেস হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়। এজন্য পিএসসি প্রস্তাবিত মৌখিক পরীক্ষা ২০০ নাম্বার ১০০ করার পরিকল্পনাও আছে সরকারের। ভাইবা ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়েছে ভাইবার নাম্বার, কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়। যাকে নিতে চায় তাকে ১৮০, ১৯০, আর যাকে নিতে চায় না ৪০। দেখুন ১০০ হলে ডিসক্রিপেন্সিটা অটোমেটিক কমে আসবে। সচিব জানান, বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। কম সময়ে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এটা আরো গতিশীল করার জন্য আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। নেতাকর্মীদের অনেকের মধ্যেই বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন চিন্তা ঢুকে গেছে। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, এই কঠিন কাজ জয়ে নেতাকর্মীদের অর্জন করতে হবে জনগণের আস্থা। সেই সঙ্গে বিএনপি সবার আগে দেশ ও নাগরিকের কথা চিন্তা করে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল বলেও জানান তারেক রহমান। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করে বিএনপি। এ নিয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষকে নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। কেবল জনগণের সমর্থন পেলেই ক্ষমতায় যাবে দল। এই দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে, সামনের যে নির্বাচন এটি এত সহজ না। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে,
তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা। তারেক রহমান বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে ৩ মাস আগেও তারা সে কথা বলেনি। ২ বছর আগে বিএনপির দেয়া সংস্কার প্রস্তাবই প্রমাণ করে এই দল দেশ ও মানুষের কথা চিন্তা করে। সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা ৩ মাস বা ৪ মাস বা এমনকি ৫ মাস আগেও ৬ মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে ২ বছর আগে বলেছে। এ সময় জনগণের সাথে থাকা এবং জনগণকে পাশে রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কর্মশালায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণটা রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সেটা ইতিমধ্যে আমরা ভোটার তালিকায় যোগ হতে যাচ্ছে ১৭ লাখ নতুন ভোটার। আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে নবগঠিত নির্বাচন কমিশন। শুদ্ধ ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য ১৭ লাখ নাগরিকের তথ্য আছে কমিশনের কাছে। তারা ভোটার তালিকায় যুক্ত হবেন ২ মার্চ। তবে পরিসংখ্যান বলে ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসেবে ২৭-২৮ লাখ এখনও নিবন্ধনের বাইরে। নির্বাচন কমিশন ভবনে নবগঠিত কমিশনের প্রথম সভায় আলোচনা হয় এ নিয়ে। আরও আলোচ্য ছিল সীমানা নির্ধারণ ও ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিটি গঠন। বৈঠক চলে প্রায় ২.৫ ঘন্টা। এরপর ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তালিকার বাইরে থাকা ভোটারদের বিষয়ে কথা বলেন তিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক ১ জানুয়ারি ২০২৫ এবং পরবর্তীতে ১ জানুয়ারি ২০২৬-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এ লক্ষ্যেই ২০২৬-এর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা জানান নির্বাচন কমিশনার। বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। বৈঠকে কমিশনের কার্যক্রম সম্পন্ন করতে ৪ কমিশনের নেতৃত্বে ৪টি কমিটি গঠন করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তিগুলো নির্ধারিত কমিটিতে পাঠানোর কথা জানায় কমিশন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। তবে দায়িত্বশীল মুসলমানরা ধৈর্য ধরে তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, দেশের মানুষরা সহনশীলতার পরিচয় দেয়, পরিস্থিতি শান্ত হচ্ছে। জানান, ভবিষ্যতে জামায়াত এমন একটি রাষ্ট্র চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে, কাউকেই কোনো ধর্মীয় উপাসনা আর পাহারা দিতে হবে না। জামায়াত ক্ষমতায় গেলে এমন রাষ্ট্রই বিনির্মিত হবে যেখানে সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। পরে পিরোজপুরের নেসারাবাদেও এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। অর্থনীতির জন্য আগামী ৬ মাস খুবই কঠিন সময়।
তাই পরবর্তী বাজেট আসার আগে সরকারকে কৌশল স্পষ্ট করার তাগিদ দিয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গতকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমার পর আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সদস্যরা। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, বিগত সরকারের সময়ে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। প্রবাদে বলে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই। বিগত সরকারের উন্নয়ন দর্শনকে অনেকটা এভাবেই বর্ণনা করেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। অর্থাৎ শেখ হাসিনার প্রশাসন দেশের যতটা অগ্রগতির দাবি করেছে, তথ্য উপাত্তে তার প্রমাণ মেলেনি। উল্টো গত ১.৫ দশকে প্রতি বছর গড়ে বিদেশে পাচার হয়েছে ২ লাখ কোটি টাকা, ফাটল ধরেছে ব্যাংকিং খাতে। অর্থনীতির এমন পোস্টমর্টেম কিভাবে হলো, মঙ্গলবার সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যা দিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। তাদের পর্যবেক্ষণ, দেশের ৮৫% সম্পদ চলে গেছে মাত্র ১০% মানুষের নিয়ন্ত্রণে। দাবি করে যে ১ কোটির উপরে ৩ নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ ৩ নাম্বার সেটি না। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস, আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটাই হলো এর বাইরে বের হওয়ার কোনো পথ। নিজস্ব জ্বালানি উৎপাদনের যে প্রচেষ্টা সেটা বাদ দিয়ে এদেরকে আমদানিতে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেন, সংকটের শুরু ২০১৮ সালে নির্বাচন থেকে, এরপরই হারিয়ে গেছে প্রশাসনের জবাবদিহিতা। ৩টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে। জানানো হয়, এত জটিলতার পরও উন্নয়নশীল দেশ হবার দৌড়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ। যে সমস্ত মাপকাঠিগুলো আছে, ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে। জানানো হয়, এত জটিলতার পরও উন্নয়নশীল দেশ হবার দৌড়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ। যে সমস্ত মাপকাঠিগুলো আছে, মাপকাঠির উপরে ৩টিতেই বাংলাদেশ উপরে আছে। জাতীয় আয়, মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক, এই ৩টেতেই এখনও উপরে আছে। সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না। অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি নিয়ে আরও সাবধান হবার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুটো স্থিতিশীলতার কথা বলি, একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আর একটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। দাবি করা হয়, পরামর্শক দিয়ে করালে শ্বেতপত্র প্রণয়নে অন্তত ২৫ কোটি টাকা লাগত, কিন্তু দেশের স্বার্থে এই কাজ বিনামূল্যে করেছেন কমিটির সদস্যরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তফাৎটা হচ্ছে যে একটা পার্মানেন্ট বাতিল করা, আর একটা হচ্ছে যে এই বছরের জন্য ছুটিটাকে স্থগিত করা হয়েছে। ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট একটি রিটের প্রেক্ষিতে রায় দেয়। সেখানে বলা হয়, জয় বাংলা হবে জাতীয় স্লোগান। স্কুল কলেজ থেকে শুরু করে সকল পাবলিক অনুষ্ঠানে এই স্লোগান বলা বাধ্যতামূলক। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারেন না, সেটা যেটা এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনানি। হাইকোর্টের ওই আদেশকে শেখ হাসিনার মন্ত্রিসভা নির্বাহী আদেশে অনুমোদন করে কার্যকর করেছিল। আপিল বিভাগ বাতিল না করা পর্যন্ত জয় বাংলা এখনো জাতীয় স্লোগান। আইন এটাই বলছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৩৯ জনের মধ্যে ৯ জনকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আবেদন মঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাদের। অন্যদিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেয়ার পথে পুলিশের ওপর হামলার মামলায় ৮ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। ইটপাটকেল দিয়ে পুলিশ হামলা চালায়, 10 জন পুলিশকে আহত করে এবং ভাঙচুর করে। সেই মামলায় মোট ৮ জন আসামিকে আজকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে শুনানি অন্তে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু হতে কমপক্ষে 1 বছর লাগবে। নির্মাণে কোনো দুর্নীতি বা অস্বাভাবিক ব্যয় কেন হয়েছে সে বিষয়ে তদন্ত হবে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। অথচ শেখ হাসিনা সরকার গত বছর 7 অক্টোবর উদ্বোধন করে ঘোষণা দেয় চলতি বছর ডিসেম্বরেই খুলে দেওয়া হবে নতুন টার্মিনালটি। সকালে রাজধানীর একটি হোটেলে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB আয়োজিত গোলটেবিল আলোচনায় একথা জানানো হয়। বছরে প্রায় 2 কোটি যাত্রীকে সেবা দিতে প্রস্তুত হচ্ছে দৃষ্টিনন্দন বিশালাকার 3য় টার্মিনাল। 90% বেশি কাজ শেষ হতেই গেল বছর 7 অক্টোবর তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়েছিল এই ডিসেম্বরেই খুলে দেওয়া হবে পুরো টার্মিনাল। We are talking about branding Bangladesh এবং এই নতুন একটা টার্মিনালকে আমরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশের পার্ট হিসেবে লেভারেজ করতে পারি, it will add more value. অবশ্যই বিমানের 54 বছরের অভিজ্ঞতা আছে আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজ করার জন্য, কিন্তু স্টেট অফ দ্য আর্ট মেকানাইজড রোবোটিক কার্গো টার্মিনাল ম্যানেজ করার অভিজ্ঞতা কি কারো আছে কিনা এর মধ্যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই বাস্তবতায় বছরের শেষ প্রান্তে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় টার্মিনাল নিয়ে নানা শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার স্বাক্ষর সর্বত্র স্পষ্ট। বিশেষ করে অখ্যাত ব্র্যান্ডের অতি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে সমস্যাপূর্ণ হতে পারে। কোথাও কিন্তু একক মনোপলি গ্রাউন্ড হ্যান্ডিং কোথাও নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। যেটা মফিজ সাহেব একটা হিসাব দিয়েছেন যে $800-850 লাগে ব্যাংককে, সেখানে আমরা $3,000-3,500 দিচ্ছি, বাট উই আর নট গেটিং সার্ভিস। টার্মিনালের তদারকি প্রতিষ্ঠান, সিভিল এভিয়েশন কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী পরিচালক সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপদেষ্টার সামনে তুলে ধরেন নানা অনিয়ম, সমস্যা আর সম্ভাবনার কথা। To make sure the accountability, I repeat, to make sure the accountability, and that's how gradually 85 to 90% luggages are being given on time and service is being improved. So if you can fulfill, they just want their luggages in time, everybody behaving with them, smiling face and all these things. Rest of the things they don't care much. So if we can give this, we have only given this, and then people are so happy. So we really, third terminal, now coming back to the third terminal to this point, this is a dream the whole nation is seeing, and dream is coming into reality. এই 3rd টার্মিনাল বিশ্বের অন্যতম ব্যয়বহুল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন সেই তুলনায় যথাযথ সেবা নিশ্চিতে শঙ্কিত তারা। এর সাথে একমত পোষণ করেন উপদেষ্টাও। 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এতটা হতো না। ATJFBর সভাপতি তানজিম আনোয়ারের সঞ্চালনায় গোলটেবিলে উপদেষ্টা জানান সবকিছু নিশ্চিত করে টার্মিনালটি চালু করতে আরও 1 বছর সময় লাগবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছার অভাবে 27 বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। রাজধানীতে এক আলোচনায় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন চুক্তি বাস্তবায়নে বড় বাধা প্রশাসন। আরেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জানান আইন প্রবিধান বানানোর জন্য কাজ করছে সরকার। পার্বত্য শান্তি চুক্তির 27 বছরে অগ্রগতি প্রত্যাশা নিয়ে আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি কেন ফেরেনি এবং চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যখন আপনারা এক কাতারে এসে দাঁড়াবেন না, তখন কিন্তু আসলে রাষ্ট্র আপনাকে এই যে আপনারা বিভক্ত রয়েছেন, এই বিভক্তির সুযোগ নেবে। বক্তারা বলেন পাহাড়ে সংকটের সমাধান না হলে বহিঃশত্রু সুযোগ নেবে। পরিবেশ বিধ্বংসীর নামে ওইখানে কোন ধরনের তথাকথিত উন্নয়নের নামে যা করা হচ্ছে, শুধু পরিবেশ বিধ্বংসী না, আদিবাসী উচ্ছেদেরও কাজটা চলছে। সুতরাং সেটি বন্ধে আমরা
প্র্যাকটিক্যাল প্রকৃত কাজ দেখতে চাই। রাষ্ট্র সরকার সেটাকে মীমাংসা না করে নানাভাবে যদি উস্কানি দেবার চেষ্টা করে, বরঞ্চ তাতে বহিঃশক্তির পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তাদের তৎপরতার জমিনটা আরও বেশি বাড়ে। চুক্তি বাস্তবায়ন নিয়ে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন বক্তারা। বলেন, বাস্তবায়নে বড় বাধা প্রশাসনিক জটিলতা। এই চুক্তি বাস্তবায়নের পথে যেটুকু বাস্তবায়ন হয়েছে বা যেটুকু হতে পারেনি তার একটি বড় বাধা সরকারি প্রশাসন, সামরিক এবং বেসামরিক প্রশাসন। আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের বিরোধিতা করেছি, এখনও আমরা তার বিরোধী। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার আঞ্চলিক পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে যে ভূমি কমিশনের যে নতুন যে গঠন করা বা চেয়ারম্যান যে নিয়োগের কথা রয়েছে এবং যা যা করা দরকার বাস্তবায়নের ক্ষেত্রে সেটি করবেন। দিনটিকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত সভায় যোগ দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন, শান্তি চুক্তির বিষয় নিয়ে কোনো পরিবর্তন করতে চান না তারা। আইন এবং প্রবিধান কিভাবে বানাতে হবে ওগুলি নিয়ে কাজ করতেছে। এই আইন এবং প্রবিধান বানানোটা খুবই জরুরি। আমরা চুক্তির বিষয় যেগুলি আছে ওগুলির কোনো পরিবর্তন আমরা করতে চাই না, কিন্তু কিছু কিছু জিনিসে আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার। উপদেষ্টা বলেন, আদিবাসী উপজাতি নাকি ফার্স্ট নেশন থাকবে তা নিয়ে দাবি জানাতে হবে সংবিধান সংস্কার কমিশনে। এ বিষয়ে মতামত পাঠানোর আহ্বানও জানান উপদেষ্টা। জেলা পরিষদগুলো করেন নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে পার্বত্য শান্তি চুক্তিকে কালো চুক্তি উল্লেখ করে অতি সত্বর তা বাতিল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বিকেলে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা পাহাড়ের সকল সশস্ত্র সংগঠনকে নির্মূলের দাবি জানান। তারা বলেন, সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আরেকটি অঘোষিত রাষ্ট্র ব্যবস্থা আঞ্চলিক পরিষদ বাতিল করতে হবে। সংগঠনটির মতে পাহাড়ে বসবাসকারী 52% বাঙালি জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হতে পারে না। এই চুক্তির মাধ্যমে বাঙালির অধিকার ধামাচাপা দেওয়া হয়েছে এবং ভেদাভেদ তৈরি করা হয়েছে। আমরা যারা রয়েছি সবাই বাঙালি, আর পার্বত্য চট্টগ্রামে যারা রয়েছে তাদের আরো যে 13টি গোষ্ঠী রয়েছে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু সেই বাঙালিকে তারা ওখানে উল্লেখ করা হয়েছে যে উপজাতি হিসেবে, যেটা সংবিধানের সাথে সম্পূর্ণ অসাংগঠিক। যে শান্তি চুক্তির নামে কালো চুক্তি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর আবেদন যে 1997 সালে 2 ডিসেম্বরের শান্তি চুক্তি নামে কালো চুক্তি যাতে বাতিল করা হয়। তারা যদি প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে এখানে আবার কিসের শান্তি চুক্তি? এর মাধ্যমে আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের বিন্দুমাত্র অধিকার আদায় হয়নি। আবারও মুলতবি হলো ভারতের পার্লামেন্টের 2 কক্ষের অধিবেশন। সোমবার লোকসভার বিতর্কে আদানি ইস্যু, সাম্প্রদায়িক দাঙ্গা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের মুখে স্থগিত করা হয় অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তবে আদানি ইস্যু নিয়ে কংগ্রেস কথা বলতে চাইলে শুরু হয় হট্টগোল। তারপরেই স্থগিত হয় সোমবারের অধিবেশন। এর আগে গেল সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানায় প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন দলগুলো। সেদিনও একভাবে স্থগিত হয় অধিবেশন। গেল 20 নভেম্বর ভারতীয় ধন কুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তারপর থেকে এই ইস্যু নিয়ে বেশ সোচ্চার কংগ্রেসের দাবি আদানি ইস্যু সহ সম্ভল মণিপুর ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনায় বসতে চাইলেও তাই এড়িয়ে যেতে চাইছে ক্ষমতাসীন মোদী সরকার।